কিন্তু বিধিপাম প্রেমের প্রস্তাবের চেয়ে তিরস্কার আর ভৎসনাটাই বেশি জুটেছে ঈশানীর কপালে। কেউ যদি ওকে প্রপোজ করতো, তখন ক্লাসে সবাই কানাঘুষা করে টিটপুনি কেচে বলতো, ওকে প্রপোজ করেছিস? মেয়েটা তো একেবারে ড্রাম, ঠিকভাবে চোখে চোখ রেখে তাকাতে অবধি পারে না। সে নাকি করবে প্রেম। ওর সাথে প্রেম করে প্রেমিকের স্বাদ পাবি আদিত্য। অগত্যাই চারপাশের মানুষের নৈতিবাচক কথা আর বারংবার ধসে গুড়িয়ে যেত ঈশানীর আত্মবিশ্বাসের পাহাড়। সেই থেকে আজ পর্যন্ত কাউকে ভালোবাসার সাহস কিংবা ইচ্ছে কোনোটাই জাগেনি ঈশানীর মনে। আর আজ যখনই মনে হলো অবশ্যই কেউ হয়তো সত্যিকারের ভালোবাসার বহর সাজে ও নিকট আসতে চলেছে, যার কাছে ঈশানী নিজেকে মিলে ধরবে, নির্জীবতা ছাপিয়ে নিজের উষ্ণ হৃদয়টাকে যার হাতে নির্বিঘ্নে তুলে দিবে, সেও ওকে বিয়ে না করেই, ওর মুখটা অবধি না দেখেই দূর দেশে পাড়ি জমিয়ে আরও একবার দুমড়ে মুচড়ে নষ্ট করে দিল ঈশানীর একটু একটু করে তৈরি করা এতদিনের আত্মবিশ্বাসী হৃদয়টাকে। আচ্ছা মাহিন, বেঞ্জামিন যদি একটাবার ঈশানীর মুখটা দেখতো, তাহলে কি এইভাবে বিয়েটা না করে ফেলে যেতে পারতো? যদিও বা এই অধ্যায় এখানে সমাপ্ত, তবু অজ্ঞাত এই নিছক প্রশ্নটা রয়েই গেল ঈশানীর মন মস্তিষ্ক জুড়ে। কিরে, এই সাত সকালবেলা কোথায় যাচ্ছিস ব্যাগ নিয়ে? সকাল সকাল লং কুর্তি আর স্কার্ফটা গলায় পেঁচিয়ে ব্যাগ সমেত নিচে নেমে এসে ঘরের দুয়ারে বসে বসে ঈশানী যখন দক্ষ হাতে স্নিকার্সের ফিতেগুলো বাঁধছিল, তখনই পেছন থেকে কথা পারেন ওর মা রোকেয়া প্রাচী। পেছনে না ঘুরে জুতোর ফিতোয় হাত চালাতে চালাতে শুকনো মুখে জবাব দিল ঈশানী। চিটাগং ফিরে যাচ্ছি। মেয়ের কথা শুনে রোকেয়া বেগম কিছুটা অধৈর্য কণ্ঠে বলে উঠেন, এখনই যেতে হবে কেন? আমি ঘটকের সঙ্গে কথা বলছি, উনি অন্যত্র ছেলে দেখছেন। তাছাড়া কাল বিয়ে ভেঙেছে, এই মুহূর্তে বাড়ি থেকে বের হলে মহল্লার মানুষ বা কি বলবে? মায়ের কথায় চড়াত করে আগুনের হলকার মধ্যে জ্বলে উঠল ঈশানীর শান্ত হয়ে থাকা মেজাজটা। ভেতরে সব রাগ ক্ষোভ যেন নিংড়ে বেরিয়ে আসতে চাইছে ওর। কিন্তু ঈশানী তো চেঁচামেচি পছন্দ করে না। তো চুপচাপ চোখ বন্ধ করে নিজেকে কিছুটা সংবরণ করে পিছনে ঘুরে মায়ের উদ্দেশ্যে বলে উঠল, আমার বিয়ে হোক কিংবা না হোক, মহল্লার মানুষ কোনো কালই আড়ালে কথা বলা বন্ধ করবে না মা, কারণ এটাই তাদের স্বভাব। আর না তো আমার বিয়ে নিয়ে তোমাকে আর চিন্তা করতে হবে। যতদিন অবধি বিয়ে না হচ্ছে ততদিন দরকার পড়লে আমার এই মুখ দেখাবো না তোমাকে আমি। তবুও দয়া করে এবার একটু স্বস্তি দাও আমাকে। এক নিঃশ্বাসে কথাগুলো উগরে দিয়ে ব্যাগ সমেত গটগটিয়ে ঘর ছেড়ে বেরিয়ে যায় ঈশানী। ওইদিকে মেয়ের যাওয়ার পানে তাকিয়ে ক্ষুদ্র স্বরে হাঁক পেরে ওঠেন রোকেয়া। মুখে মুখে তর্ক করছিস মায়ের মুখে মুখে? আমিও দেখব তোর দৌড় কত দূর। বিয়ে আমি তোকে দিয়েই ছাড়বো। রেগে মেগে কথা শেষ করে তপ্ত শ্বাস ফেলেন রোকেয়া। ওইদিকে লাঠি ভর করে ঈশানী নানি এগিয়ে এসে মেয়েকে ধমকে সুরে বলে ওঠে, আহা যাইতে তো, মাইয়াটার মন ভালো নাই। সব কিছু কি বাইন্ধা রাখা যায়? বাইন্ধা রাখতে গেলে পাখি আরো তাড়াতাড়ি ফুরুত হইয়া যায়, জানোস না সেইটা? রোকেয়া প্রাচী দীর্ঘশ্বাস ছেড়ে মায়ের মুখের দিকে দৃষ্টিপাত করে ক্লান্ত স্বরে বলে ওঠে, তুমি কি জানো এই বাড়িটা যে ঈশানীর নামে? আমি যদি আমার পছন্দ মতো ছেলের হাতে ওকে তুলে দিতে না পারি তাহলে তো সর্বনাশ মা। ও যদি নিজের পছন্দের কাউকে বিয়ে করে তাহলে তো বিয়ের কদিন পরেই ওরা আমাদের এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে। তখন আমার আর উষার কি হবে বলো তো? মেয়ের কথায় বিরক্ত প্রকাশ পেলেও ঈশানী নানির কপালের ভাঁজে। তিনি পুনরায় লাঠি ভর করে ভেতরের দিকে এগিয়ে যেতে যেতে বলেন, আমার ইস্যু মোটো এমন মাইয়া না, চুপ কর তুই। মায়ের কথার বিপরীতে আর মুখ খুলল না রোকেয়া, শুধু বুক চিরে বের করে দিল ভারী এক দীর্ঘশ্বাস। গত দুদিন ধরে ভারী বর্ষণে তলিয়ে আছে রাস্তাঘাট। শহরের অলিগলিতে যানজটের বেহাল দশা। পুরো শহর ডুবে আছে প্রায় মিটার খানিক বদ্ধ পানির নিচে। সেই কর্দমাক্ত নোংরা পানি পেরিয়েই লোক সমাগম নিদারুণ ছুটে চলছে আপন কর্মস্থলের উদ্দেশ্যে। ঈশানীর অবশ্য এই নোংরা পানি পেরিয়ে আপাতত ক্যাফেতে ছুটতে হচ্ছে না, কারণ জয়া আন্টির শর্তানুসারে আগামী এক সপ্তাহ বিনা কৈফিয়তে ছুটি কাটাবে ঈশানী। তাই বাড়ি থেকে ফিরে এসে এই ছোট্ট সিঙ্গেল ফ্ল্যাটটাতে ঘুমিয়ে ঘুমিয়ে দিন রাত অতিবাহিত করছে ঈশানী। ঈশানীর মতে একা থাকা বড্ড সুখের, তাই সারাদিন ঘরের মধ্যে শুয়ে বসে থেকে মন ফুরফুরো হয়ে আছে মেয়েটার। তবে আশেপাশে নিঝুম থাকলেও অন্য কথা। নিঝুম ওর স্বস্তি, আর
সহজ ভাষায় বলতে গেলে কমফোর্ট জোন। মাস 6 আগে যখন শান্ত নিরিবিলি ঈশানী এই বাসাতেই সাবলেট উঠেছিল, তখন ওর পরিচয় হয়েছিল একটা প্রাণবন্ত হাসি খুশি শ্যামবতীর সাথে। শীত চঞ্চলা উচ্ছ্বসিত মেয়েটার ধীরে ধীরে সময়ের পরিক্রমায় ঘর কোনো বন্ধুহীন ঈশানীর সবচেয়ে কাছের মানুষ বলো, বন্ধু বলো, দুটোতে পরিণত হয়েছে। ভর সন্ধ্যাবেলা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঈশানী যখন একমনি হিজিবিজি ভাবছিল, ঠিক তখনই বাইরের দরজায় করানোর আওয়াজ শোনা গেল। সাধারণ ভার্সিটির টিউশন শেষ করে বাসা ফিরতে ফিরতে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যায় নিঝুমের, কিন্তু আজ সে ফিরল সন্ধ্যাবেলাতে। ঈশানীকে তাড়াহুড়ো করে দরজা খুলে দিতে নিঝুম একগাল হেসে বলে উঠল, সারপ্রাইজ মাই লেডি। নিঝুমের সারপ্রাইজে উত্তেজিত হতে দেখা গেল না ঈশানীকে, বরং ওকে ভেতরে আসতে বলে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে ঈশানী শুধ হলো। আজ এত তাড়াতাড়ি ফিরলি যে? নিঝুম ছকছক করে এক নিঃশ্বাসে পানিটুকু শেষ করে দিয়ে বলে, কারণ আছে। কি কারণ? নিঝুম চোখ বড় বড় করে উচ্ছ্বাসিত কণ্ঠে বলে ওঠে, আজ টিউশনই করাইনি, কারণ আজ হবে অনলি গার্লস নাইট। ওর কথার আগা মাথা বুঝলো না ঈশানী, অগতা ঠোঁট উল্টে শুধ হলো। মানে কি? মানে হচ্ছে আমরা আজ সারা রাত কাঁথা মুড়ি দিয়ে মুভি দেখব, বৃষ্টি বিলাস করব, তারপর ভোরবেলা ঘুমোতে যাব, কারণ কাল তো উইকেন্ড। ঈশানী ফুস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে পড়ল। বুঝলাম। এত বুঝলে হবে না, যা গিয়ে পপকর্ন ভেজে নিয়ে আয়, আমি এখনই ফ্রেশ হয়ে আসি। কথা শেষ করে দ্রুত ওয়াশরুমের দিকে চলে যায় নিঝুম, আর এদিকে ঈশানী ব্যস্ত হয়ে পড়ে একমাত্র বান্ধবীর আবদার মেটাতে। ঘরের দরজা জানালা পর্দা সব লাগিয়ে দিয়ে পুরো রুমটাকে থিয়েটার বানিয়ে ম্যাচিং করে পোকেমন ওভারসাইজ টি শার্ট, 3/4 লেগিংস আর চুলগুলো চুরো করে বেঁধে ঈশানী আর নিঝুম বসে পড়েছে ল্যাপটপের সামনে। ল্যাপটপের স্ক্রিনে টাইটানিক মুভি চলছে। এই মুভি দেখে দেখে ঈশানী বিরক্ত, তবুও দেখতে হয়, কারণ টাইটানিক নাকি নিঝুমের ফেভারিট মুভি। এই মুভি দেখে কত হাজার বার কেঁদেছে মেয়েটা, তার ইয়াত্তা নেই। ঈশানী ভেবে পায় না এক মুভি দেখে মানুষের ঠিক কতবার কান্না পায়। মেয়েটাকে তো আর কম বুঝায়নি ও যে এই মুভির শুটিং সুইমিং পুলে করা হয়েছে। সত্যিকারে কেউ মরেনি, সবাই বেঁচে আছে, কিন্তু কে শুনে কার কথা? নিঝুম মেয়েটা সেই শেষ সিনে এসে কাঁদবেই কাঁদবে, কারণ ওর নাকি বিচ্ছেদ একদম সহ্য হয় না, মরে যেতে ইচ্ছে করে। বাস্তবে কখনো বিচ্ছেদের তিক্ততা অনুভব করলে যে এই মেয়েটা আদতে কি করবে কে জানে। নিঝুমের কথা ভেবে কুল পায় না ঈশানী। ওদিকে নিঝুম পপকর্ন চিবুতে চিবুতে পর্দায় চলতে থাকা জ্যাক আর রোজের কেমিস্ট্রি দেখে আফসোসের সুরে বলে ওঠে, ইস, আমি যে কবে একটা প্রেম করব, আমার জীবনে কবে যে এমন একটা জ্যাক আসবে। ঈশানী ঘাড় ঘুরিয়ে মৃদু হেসে বলল, ভার্সিটিতে পড়িস, ছেলেদের তো আর অভাব নেই, করলেই পারিস। নিঝুম চোখ মুখ কুচকে মুখটাকে বাংলা পাঁচের মতো করে বলল, ধর, বললে কি আর প্রেম হয় নাকি? তাছাড়া আমি যে কেমন ছেলে চাই সেটা তো আমি নিজেই জানি না। কথা বলতে বলতে চট করে নিঝুম ঈশানীকে শুধল। আচ্ছা ইস্যু, তুই কখনো প্রেমে পড়িসনি? ঈশানী এবার মুচকি হেসে আসন দিয়ে বসল, অতঃপর ল্যাপটপের স্ক্রিনের দিকে নিষ্প্রভ চোখে তাকিয়ে থেকে বলে উঠল, প্রেমে পড়তে হয় বলে পড়া, সেরকম প্রেমে আমি কোনোদিনও পড়তে চাই না নিঝুম। আমি চাই আমার প্রেমে পড়াটা হোক ঘূর্ণিঝড়ের গতিপথ পাল্টে যাওয়ার মতোই হুট করে, যাকে এক দেখাতেই আমার হৃদয় স্পন্দন গতি হারাবে, ভেতরের সুপ্ত অনুভূতিরা মাথাচাড়া দিয়ে একযোগ বিদ্রোহ করে উঠবে। প্রেমে পড়ার নিদারুণ যন্ত্রণায় নীল হয়ে উঠবে আমার হৃদয়। তাকে আমার মস্তিষ্কে নয়, বরং মনস্পটে আটকাতে হবে। শরীরের ষষ্ঠ ইন্দ্রিয় ছাপিয়ে যাকে আমি শুধুমাত্র অন্তর দিয়ে অনুভব করতে পারবো, যাকে না দেখতে পেয়ে আমি পাগল পাড়া হয়ে যাব। আমার শরীর মন এমনকি শরীরের ষষ্ঠ ইন্দ্রিয় ছাপিয়ে যাকে আমি শুধুমাত্র অন্তর দিয়ে অনুভব করতে পারবো, যাকে না দেখতে পেয়ে আমি পাগল পাড়া হয়ে যাব। আমার শরীর মন এমনকি সমগ্র অস্তিত্ব তাকে পাওয়ার জন্য আকম্বিক আন্দোলন করে উঠবে। ঠিক এমনভাবেই প্রেমে পড়তে চাই আমি নিঝুম। আর আমি এও জানি পৃথিবীতে এমন কারো অস্তিত্বই নেই যাকে দেখে কিনা আমার হৃদয়ে এমন অনুভূতি ঝড় উঠবে। ঈশানীর প্রেমে পড়ার ব্যাখ্যা শুনে নিঝুম এদিক ওদিক অপারক মাথা নাড়ি আফসোসের স্বরে বলে উঠল, বুঝেছি, তুই নিজের মাঝে প্রেমের সুখ নয় বরং প্রেমের বিষ ধারণ করতে চাইছিস। এজন্যই বলে ফ্যান্টাসি ফিকশনগুলো একটু একটু কম কম পড়। আজ বহুদিন বাদে নিঝুমের কথা শুনে হো করে ঘর কাঁপিয়ে হেসে উঠল ঈশানী। নিঝুম যেন মাত্রই আজ তো একটা জোক শুনিয়েছে ওকে।
প্রেমের বিষ সেটা আবার কি জিনিস? অথচ সবচেয়ে ফানি জোকস শুনেও মেয়েটা কখনো এভাবে হাসে না। সাইকোলজি বলে যখন কেউ অকারণে খুব হাসে তার মানে সে বজ্র একা, তার ভেতরটা অজস্র দুঃখে কুলসিত। সেই ভেবেই ঈশানীর হাস্যোজ্জ্বল মুখের দিকে চেয়ে একটুখানি ব্যথিত হাসলো নিঝুম। দুজনার গল্প আড্ডা বেশ অনেকটা সময় পার হয়ে যায়। তখনও মুভি চলছিল। নিঝুম শেষ সিনে নাক টেনে টেনে কেঁদে ভাসাচ্ছে, আর ঈশানী ওর দিকে টিস্যু এগিয়ে দিচ্ছে। ঠিক এমন সময় তার স্বরে ফোনটা বেজে ওঠে ঈশানীর। ঈশানী ফোন তুলতেই ওপাশ থেকে কথা শুরু করে জিসান। শান্ত স্বরে বলে ওঠে, কেমন আছিস ঈশা? ভালো, তুই? আস্তে করে জবাব দেয় ঈশানী। ভালো আছি। চিটাগাং ফিরেছিস, তাও কাজে আসলি না যে? আমি ছুটি নিয়েছি জিসান, আগামী 1 সপ্তাহ আসবো না। বাহ, দারুণ তো। চট করে মুখের উপর কথাটা বলে ওঠে জিসান। জিসানকে অমন হুট করে খুশি হয়ে যেতে দেখে ঈশানী বলে ওঠে, দারুণ মানে? জিসান এবার সিরিয়াস ভঙ্গিতে বলল, শোন তাহলে, কাল তো ছুটির দিন, আর আমি একদিন বাড়িতে ছুটি নিয়েছি। আমাদের ভার্সিটি থেকে কাল সবাই খাগড়াছড়ি যাচ্ছে হাইকিংয়ে, তোকেও নিয়ে যাবো সাথে। খাগড়াছড়ি নামটা শোনা মাত্র আকস্মাৎ সেদিনের সেই কালো হুডি পরিহিত অপরিচিত লোকটার পিয়াংশি করা রিং বসানো শূন্য ডমিনেটিং ধূসর বাদামি চোখ জোড়া ভেসে উঠল ঈশানীর মানসপটে। যে ওকে সেদিন অমন ঝড় বৃষ্টির রাতে একটা বড়সড় বিপদের হাত থেকে বাঁচিয়েছিল। যদিও বা লোকটার চোখ ছাড়া আর কিছু দেখতে পায়নি ঈশানী, তবুও কোথাও যেন মনে হয়েছিল এই লোকটা দেখতে মারাত্মক সুদর্শন আর স্টাইলিশ। যার সামান্য ভ্রুত এত সুন্দর স্টাইল করে রিং বসানো থাকতে পারে, সে নিশ্চয়ই অনেক বেশি রুচিশীল আর আধুনিক মন মানসিকতার। কি রে, কিছু বল। জিসানের রাজবাড়ি আওয়াজে ধ্যান ভেঙে যায় ঈশানী। কি থেকে কিসের ভাবনায় চলে গেল ও আশ্চর্য। অতঃপর নিজের ফোকাস ফিরিয়ে এনে স্পষ্ট আওয়াজে ঈশানী বলে, আমি কোথাও যাব না জিসান, তোরা যা। কেন যাবে না? ভয় পাচ্ছিস? কিসের ভয়? আশ্চর্য। এই যে বৃষ্টির মধ্যে পাহাড়ি রাস্তায় হাইকিং। ঈশানী এবার বিরক্ত স্বরে বলল, না, আমি ভয় পাচ্ছি না। তুই আমাকে যতটা ভীতু আর সহজ সরল ভাবিস, আমি ততটাও ভীতু নই জিসান। তাহলে যাবি না কেন? আমার ভালো লাগছে না, তাই যাব না। জিসান দীর্ঘশ্বাস ছেড়ে ঈশানীকে মানানোর চেষ্টা করে সহজ করায় বলল, একবার গিয়ে দেখ না। আই সোয়ার, বর্ষাকালে পাহাড়ি সৌন্দর্যে পাগল হয়ে যাবি তুই। মনটা একদম ফ্রেশ হয়ে যাবে। বারবার মনে হবে এমন পরিবেশ উপভোগ করার জন্য হলেও আরও 100 বছর আয়ু বাড়ুক আমার। জিসানের মুখে এমন পাহাড়ি বর্ণনা শুনে ঈশানীর মনে একটু হাইকিং করার লোভ জাগেনি। জেগেছে তো, কিন্তু ওর সমস্যাটা তো অন্য জায়গায়। তাই এবার আর কপটতা নয়, বরং সরাসরি বলে দিল ঈশানী, দেখ জিসান, আমি জানি বর্ষাকালে পাহাড় কতটা সুন্দর হয়, কিন্তু তোর ভার্সিটির বন্ধু বান্ধবদের তো আর আমি চিনি না, তাই না? তাহলে তাদের সাথে কি করেই বা স্বাচ্ছন্দ্য বোধ করব আমি, তুই বল। আর আমি যদি সবার সাথে মিশতেই না পারি, হাইকিং করার আনন্দটা আর পেলাম কই? জিসান তৎক্ষণাৎ ঈশানীকে আশ্বস্ত করে বলল, তোর কারোর সাথে মিশতে হবে না ঈশানী, এমনকি মেশার চেষ্টা করতে হবে না, আমি আছি তো। জিসানি কথা চিরবিরে উঠল। ঈশানী বলল, কতবার বলেছি আমার ক্ষেত্রে একদম নিজের গার্জিয়ানগিরি দেখাতে আসবি না তুই। আমি নিজের খেয়াল নিজে রাখতে পারি। ঈশানীর কথায় চোখ জোড়া বড় বড় হয়ে গেল জিসানের। ও অবিশ্বাস্য স্বরে বলে উঠল, তার মানে কি তুই যেতে রাজি হয়েছিস? মোটেই না, আমি তো শুধু তোকে বোঝালাম যে আমি ভীতু নই, চাইলেই যেখানে খুশি সেখানে যেতে পারি আমি। তাহলে চল আমাদের সাথে, তুই তোর মতো থাকবে, কেউ তোকে ডিস্টার্ব করবে না, আই প্রমিস। এত কথা ভালো লাগছে না আমার জিসান, যাব না বলেছি তো। জিসানের এবারের কথায় মাঝে একটুখানি কৌশল খাটালো, কারণ ও জানে ঈশানী আত্মবিশ্বাসী হতে চায়। তাই হুট করে বলে ওঠে, আমি তোকে ডেয়ার দিলাম ঈশা, তুই যদি এবার আমাদের সাথে না যাস তাহলে তুই সত্যি একটা ভিতর ডিম। ঠিক এই কথাতেই কাজ হলো। জিসানের কথাটা বড্ডই মানে লাগলো ঈশানের। তাই কিছুক্ষণ নীরব থেকে আচমকা ঈশানী বলে উঠছে, অ্যাকসেপ্টেড, ডিয়ার অ্যাকসেপ্টেড। এবার খাগড়াছড়ি গিয়ে হাইকিং করে সবার আগে পাহাড়ে উঠে আমিও দেখিয়ে দিব তোকে যে আমি আদতে কতটা সাহসী। অবশ্য মুখে এ কথা বলো, ভেতর ভেতর ঠিকই এক ঝাঁক জড়তা আর ভয়ে সে ইতিমধ্যে খামচে ধরেছে ঈশানীর কলিজাটা। কিন্তু ভয়কে তো জয় করতে হবে, সাহসিকতার প্রশ্ন বলে কথা। ঈশানীকে তো খাগড়াছড়ি যেতেই হবে এবার। পরের দিন যথাসময় চট্টগ্রামে বায়াজিৎ বাস স্ট্যান্ডে এসে পৌঁছালো ওরা সকলে। জিসানি ঈশানীকে ওর বাসার নিচে থেকে এগিয়ে নিয়ে তবে এসেছে। পুরো একটা বাস ভর্তি মানুষ খাগড়াছড়ি যাচ্ছে ওরা। সেখানে ঈশানী একমাত্র মানুষ যে কিনা জিসান ছাড়া কাউকে
আর চেনে না, কাউকে চেনা আগ্রহ অবশ্য ওর মাঝে নেই। ব্যাপারটা ভীষণ অসহ্য, তবুও খুব করে সবার মাঝে নিজেকে খাপ খাওয়ানোর নিদারুণ চেষ্টা চালাচ্ছে ঈশানী। আজ সকাল থেকে আবহাওয়াটা গুমোট হয়ে আছে, আকাশ ফুটো হয়ে ঝিরঝির করে ঝরে পড়ছে বাড়িধারা। তবে এই বৃষ্টি গায়ে লাগার মতো নয়, বরং ধূসর রাঙা এই শীতল আবহাওয়াটা দারুণ উপভোগ্য। যেহেতু ওরা হাইকিংয়ে যাবে, তাই অতি ভোরবেলাতেই গন্তব্যের উদ্দেশ্যে বাস ছেড়ে দিয়েছে ওদের। বাস ছেড়ে দিতে বাসের টিটেন্ট জানালার কিছু অংশ খুলে দেয় ঈশানী। সঙ্গে সঙ্গে মেঘ ভেজা এক নিদারুণ দমকা হাওয়া এসে আছড়ে পড়ে ওর মুখমণ্ডলে। আর তৎক্ষণাৎ পরম আবেশে দু চোখ বন্ধ করে নেয় ঈশানী। অতঃপর ধীরে সুস্থে বুক ভরে বাতাস গ্রহণ করে। এই সজীব বাতাসটুকু বোধ হয় ওর জন্য দরকারি ছিল, তাই মনে মনে ওকে নিয়ে আসার জন্য জিসানের উপর খুশি হয় অনেকটা। ঈশানী যখন প্রকৃতির মাঝ থেকে স্নিগ্ধতা আহরণ করে নিজেকেই নিজে বিনোদন দিচ্ছিল, ঠিক তখনই ওর পাশের সিটে এসে বসে পড়ল পাতলা সিমসাম করে একটা সুন্দরী মেয়ে। তার উপস্থিতি টের পেয়ে ঈশানী ঘাড় ঘুরে তাকাতেই মেয়েটা হাত বাড়িয়ে করমর্দন করার প্রয়াসে সম্মোহনী হাসি দিয়ে বলে উঠল, হাই, আমি মৃণা, মানে মৃণালিনী। জিসান আমার ভালো বন্ধু। নাইস টু মিট ইউ। ঈশানীও সহসা হাত মিলল মেয়েটার সঙ্গে, অতঃপর বলল, আমি ঈশানী তুজ কর্নিয়া। নাইস টু মিস ইউ টু। মেয়েটা গল্প করার আশে কথা এগোতে শুরু করে। এবার আগ বাড়িয়ে বলে, জানো, আমরা এখানে বেশিরভাগই কাপল। ওই যে দেখছো, ওটা আমার বয়ফ্রেন্ড। তুমি আর জিসানও নিশ্চয়ই। মৃণার ঘোরানোর কথা মানে বুঝতে পেরে তৎক্ষণাৎ জবাব দিল ঈশানী, মোটেই না। জিসান আর আমি ভালো ফ্রেন্ড, সাথে কোওয়ার্কার। কিন্তু এই কথা তোমাকে কে বলেছে? নিশ্চয়ই জিসান। কথা শেষ করে কয়েক সিট পেছনে বসে মোবাইলে গেম খেলতে থাকা জিসানের পানে কঠিন দৃষ্টি নিক্ষেপ করে ঈশানী। মৃণা মেয়েটা নিজের বোকামির কথা ভুল ধরতে পেরে ঈশানীকে বুঝিয়ে বলে, থাক ঈশানী, হয়তো জিসান এতগুলো কাপড়ের মাঝে নিজেকে আনকমফোর্টেবল ফিল করছিল, তাই ওভাবে বলেছে। তুমি কিছু মনে করো না। মৃণার কথায় জোরপূর্বক হাসলো ঈশানী। ঈশানী আর কিছু বলল না দেখে মৃণা ওকে চেয়ার আপ করার জন্য পুনরায় বলল, দেখো, বাইরের প্রকৃতি কি সুন্দর। বৃষ্টির পানিতে ভিজে গাছগাছালির সবুজ যেন তার চিত্ত ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছে। এবারের হাইকিংয়ে নিশ্চয়ই আমাদের জন্য নতুন আর অ্যাডভেঞ্চার কিছু অপেক্ষা করছে। আই এম সো এক্সাইটেড। উফ। মৃণার কথায় আবারও বিমর্ষ হয়ে যাওয়া মনটা ফট করে ফুরফুরে হয়েছে ঈশানে। তৎক্ষণাৎ মৃণাকে এক টুকরো মৃদু হাসি উপহার দিয়ে চলন্ত প্রকৃতির দিকে গভীর চোখে তাকিয়ে বিড়বিড়ায় ও, তাই যেন হয়। সবুজ অভয়ারণ্যে ঘেরা আকাশচুম্বী পাহাড়গুলো যেন একটির সঙ্গে অন্যটি গা ঘেঁষে দাঁড়িয়ে দিনের পর দিন স্ব উদ্যোগে রক্ষা করে যাচ্ছে এই পর্যটনের প্রাণকেন্দ্র খাগড়াছড়িকে। তার উপর আবার যোগ হয়েছে মনসুন ওয়েদার। বর্ষাকালে বরাবরই প্রাণ ফিরে পায় প্রকৃতি, নতুন রূপে সজ্জিত হয় পার্বত্য এই অঞ্চল। সেই ভোর রাত থেকে শুরু হওয়া ঝিরিঝিরি বৃষ্টি এখনো বহমান। খানিক বাতে বাতে মেঘ ভেজা দমকা বাতাসে শরীর লোমকূপ দাঁড়িয়ে যাওয়ার উপক্রম। ঠান্ডাও লাগছে বেশ। পাহাড়ি জনপদ ঢাকা পড়ছে কুয়াশার আস্তরে। আবহাওয়াটা একদম অনুকূলে নয়, তবে সদ্য যৌবনে পা রাখা একঝাঁক তরুণ তরুণীর নিকট এর যে থ্রিলিং আর অ্যাডভেঞ্চার বোধহয় আর কিছুই নেই। ওদের শরীরে জাগ্রত হরমোন আর উত্তাপ টকবগে রক্ত যেন একটাই কথা বলে বারংবার, জীবন তো একটাই, বাঁচতে হলে প্রাণ খুলে বাঁচো। যেইভাবে বাঁচলে এক জীবনে আর কোনো আফসোস থাকবে না। এরকম ঝিরিঝিরি বৃষ্টি আর প্রতিকূল আবহাওয়ার মাঝে ঈশানীরা রিসর্টে এসে উঠেছে। যেহেতু ওরা সকলে এক রাত অতিবাহিত করবে এখানে, তাই সবার জন্য আলাদা আলাদা রুম বুক করা হয়েছে। সকাল সকাল খাগড়াছড়ি পৌঁছে সবাই মিলে এখানকার স্থানীয় স্বাদের খাবার নিয়ে নাস্তা সেরেই নিয়ে গিটার টুংটাং আওয়াজ তুলে গান ধরেছে একই সুরে। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণের ঝড়াই। আজ কেন মন উদাসী হয়ে দূরা জানায় চাই হারাতে। ঈশানীর ভালো লাগছিল না ওদের এসব হয়েছে, তাই
ও একটু নিরিবিলি সময় পার করার উদ্দেশ্যে নিজের আর মৃণার জন্য বরাদ্দকৃত হোটেল রুমের বারান্দায় এসে দাঁড়ালো। রুমের টানা বারান্দাগুলো সব পাশাপাশি, একটা থেকে আরেকটার দূরত্ব কয়েক সেন্টিমিটার মাত্র। তার উপর ছাদ খোলা, কোনো রূপ প্রাইভেসি নেই বললেই চলে। কর্তৃপক্ষের এই কেমন সিদ্ধান্ত বুঝে উঠতে পারল না ঈশানী। অগত্যা ঠোঁট উল্টে এদিক ওদিক চোখ ঘোরালো শুধু। ঠিক এমন সময় ওর পাশে টানা বারান্দা এসে হাজির হলো জিসান। ঈশানী তখনও আলগোছে হাত বাড়িয়ে রেখেছিল ঝিরিঝিরি বৃষ্টিতে। জিসান ওকে দেখতে পেয়ে একটু গলা খাকারি দিয়ে বলে উঠল, কি মিস সাহসী, রেডি তো? সবার খাওয়া শেষ হলে হাইকিংয়ে বের হবো আমরা। জিসানের কথার প্রত্যুত্তরে করল না ঈশানী, কারণ তখন বাসে মৃণার মুখ থেকে নিজের আর জিসানের ভুল সম্পর্কে সমীকরণ শোনার পর থেকে জিসানের উপর মেজাজটা চড়া হয়ে আছে ওর। ঈশানী চুপচাপ নির্লিপ্ত মুখে সামনে তাকে আছে দেখে জিসান পুনরায় বলে উঠল, ভয় পাচ্ছিস কেন? আরে আমি তো আছি তোকে প্রোটেক্ট করার জন্য। এবার আর চুপ থাকতে পারল না ঈশানী। এতক্ষণে ধরে ভেতরে পুষিয়ে রাখা রাগটা ফুট করে উগড়ে বেরিয়ে এলো মুখ থেকে। তৎক্ষণাৎ জিসানের দিকে ঝাঁঝালো দৃষ্টি নিক্ষেপ করে ঈশানী বলে উঠল, কতবার বলেছি তোকে জিসান, নিজের খেয়াল নিজে রাখতে পারি আমি। আর না তো আমি একটা ছোট বাচ্চা। আমাকে বোকা আর সরল ভাবাটা এবার বন্ধ কর। আজকে ট্রিপে তুই যদি সবার সামনে আমাকে এক্সট্রা কেয়ার দেখানোর ট্রাই করিস, কিংবা আমার আশেপাশেও আসিস, তাহলে তোর আর আমার বন্ধুত্ব এখানেই খতম। এক নিঃশ্বাসে কথাগুলো বলে গটগটিয়ে বারান্দা থেকে রুমের ভেতরে চলে গেল ঈশানী। ওইদিকে ঈশানী চলে যেতেই জিসান একা একাই বিড়বিড় করে বলল, যা বাবা, কি করলাম আমি? আমার সাথে একটু বেশি রাগ দেখাস তুই ঈশা, ইটস নট ফেয়ার। অবশেষে সকলের মতামতের উপর ভিত্তি করে লোকালয় থেকে অনেকটা দূরে, যেখানে গিয়ে মেঘ আর পর্বতমালা একত্রে মিলিত হয়েছে, যেখান থেকে পৃথিবীর নিয়মে মেঘের কোল ঘেঁষে তুফানের গতিতে ঝরঝরিয়ে রিছাং ঝর্ণা নেমে আসে। ঠিক তার উল্টো দিকের একটা নাম না জানা নির্জন পাহাড়ে হাইকিং করার সিদ্ধান্ত নিল ওরা। প্রথম দিকে মেয়েরা একটু দোনমুনো করছিল, কারণ একে তো কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, তার উপর এই জায়গাটাতে সারা বছরও 2-1 মানুষের পা পড়ে কিনা সন্দেহ। কিন্তু সঙ্গে আসা বেশিরভাগ জনই গো ধরে বসেছে, তারা এই ভয়ঙ্কর রকম উঁচু আর পিচ্ছিল পাহাড়েই উঠবে। তাতে যত বেলা আর যত পেরেশানি হয় হোক অজ্ঞতা, যাদের দল ভারী তারাই বিজয়ী হলো। লোকচক্ষুর একদম আড়ালে শুনশান জঙ্গলে ঘেরা একটা পাহাড়, ফকফকে দিনের আলোতেও কেমন চারিদিকে ঘুটঘুটে আধারে ছেয়ে আছে, অথচ সবাই কিনা হই হই করে তল্পি তল্পা গুছিয়ে প্রয়োজন মতো জিনিস আর লাঠি নিয়ে সেই জঙ্গলে ঘেরা অজানা পাহাড়ে ওঠার প্রস্তুতি নিচ্ছে। স্থানীয় পাহাড়িরা দেখতে পেলে হয়তো ওদের যাত্রাপথে কড়া করে নিষেধাজ্ঞা আরোপ করে সেখানেই থামিয়ে দিত, কিন্তু ভাগ্য ভালো তেমন কিছুই হয়নি, বরং ধাপে ধাপে সারাদিন একটু একটু করে বেয়ে বেয়ে উঠতে উঠতে শেষমেশ গোধূলি বেলায় গিয়ে ওরা পৌঁছালো নাম না জানা এই জঙ্গলি পাহাড়ের একেবারে চূড়ায়। আবহাওয়া তখন ভীষণ খারাপ, সারাদিন পাহাড় বেয়ে ক্লান্ত সকলে, শরীরে এক রুদ্রীয় শক্তি অবশিষ্ট নেই কারোরও। অথচ এখন আবার রাত নেমে আসার আগে এই পাহাড় থেকে নামতে হবে। এটা অনেক বেশি চ্যালেঞ্জিং ওদের সবার জন্য, কারণ এই মুহূর্তে সবাই ভীষণ ক্ষুধার্ত। পাহাড়ের চূড়ায় উঠে যে যার মতো কাদা মাটির ওপর শরীর ছেড়ে দিয়ে বসে বসে হাঁপাচ্ছে। সবার সাথে সাথে ঈশানীও বেশ ক্লান্ত হয়ে পড়েছে। এখানে আসার আগে ঈশানীর দেওয়া করা হুমকি স্বরূপ জিসান ওর ধারে কাছে আসারও সাহস পায়নি, আর এখনও আসছে না, যার ফলে ঈশানীর মাঝে অস্বস্তিটাও কম লাগছে। সারাদিন এত পরিশ্রম করে শরীর রন্ধ্রে রন্ধ্রে তীব্র ব্যথা ছড়িয়ে পড়েছে ওর। হুট করে এত উঁচুতে উঠায় বমিও পাচ্ছে খুব, তবুও মনটা ভীষণ ফুরফুরে হয়ে আছে, যার দরুন একা একাই বসে বসে নিজের হাত পায়ের কাটা ছেঁড়াগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে ঈশানী। পাহাড়ে ধারালো পিচ্ছিল পাথরের আঘাতে শরীরের অনেক জায়গায় কেটে গিয়েছে ওর, সেগুলো থেকে হালকা রক্ত বেরিয়ে আসছে, কিন্তু সেই রক্ত চোখে পড়ার আগেই ঝুম বৃষ্টির পানিতে ধুয়ে মুছে আড়াল হয়ে যাচ্ছে মুহূর্তে। দিকে 2 হাতের উপর ভর করে বসে শরীরটা পেছনের দিকে এলিয়ে দিয়ে ওদের টিম লিডারের উদ্দেশ্যে জিসান বলে উঠে, ভাই সামনে পাটা দেখেছেন? ইটস হিউজ, ওটা ক্লাইম্ব করলে কেমন হয়? টিম লিডার তাসকিন ভাই জিসানের দৃষ্টি অনুসরণ করলেন এবং
তৎক্ষণাৎ ঘোর আপত্তি জানিয়ে বলে উঠলেন, অসম্ভব, ওই দিকে যাওয়ার অনুমতি নেই। সরকারের করা নিষেধাজ্ঞা রয়েছে। এমনকি ওই জঙ্গলের সামনের রাস্তা দিয়ে অবধি কোনো ধরনের গাড়ি ঘোড়া চলাচল সম্পূর্ণ নিষেধ। সবসময় সেনাবাহিনীরা করা পাহারায় থাকে ওই রাস্তায়। আই থিঙ্ক এই পাহাড়টা ক্লাইম্ব করাও আমাদের জন্য একটু বেশি বাড়াবাড়ি হয়ে গিয়েছে। এখন যত তাড়াতাড়ি সম্ভব দিনের আলো থাকতে থাকতে নিচে নামতে হবে। স্থানীয় কিংবা মিলিটারিরা দেখলে সমস্যা হতে পারে। তাছাড়া আকাশের অবস্থাও ভালো নয়, যখন তখন ঝড় উঠবে। আমাদের আর বিশ্রাম না নিয়ে শীঘ্রই নিচে নামার রাস্তা খোঁজা উচিত। তাসকিন ভাইয়ের গলার আওয়াজ কেন কথার পারদে শঙ্কাতা উপলব্ধি করতে পেরে মিনার বয়ফ্রেন্ড ছেলেটা বলে উঠছে, ট্যুরিস্ট এরিয়া, অথচ সরকার এভাবে এখানে সেখানে নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। আশ্চর্য। সামনে যে বিশাল জঙ্গলটা দেখছো, আই থিঙ্ক এটা ট্যুরিস্ট এরিয়া নয়। তাহলে? তাসকিন ভাইয়ের রহস্য জনক কথা একযোগে প্রশ্ন ছিল সকলে। সবার প্রশ্নে তোপে পড়ে তিনি গম্ভীর ভাবনায় পড়ে গেলেন। অতঃপর কিছুক্ষণ চিন্তা করে বলে উঠলেন, ওই জঙ্গলে কি আছে সেটা আমিও জানি না, তবে ভয়ঙ্কর কিছু আছে তা নিশ্চিত। কারণ স্থানীয়রা কেউ ওই জঙ্গলে ভুলেও পা রাখে না। এর আগে ওই জঙ্গলে কোনো সাধারণ মানুষ গিয়ে আর ফিরে আসার রেকর্ড পাওয়া যায়নি। মেয়েদের ক্ষেত্রে যদিও বা ফিরে এসেছে কখনো কখনো, তবে তার সর্বস্ব হারানোর পরে। ডু ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড ইট? আই মিন, আপনি বলতে চাইছেন ভূত প্রেত কিংবা ভ্যাম্পায়ার টাইপ কিছু? এগুলো কি আদৌ এক্সিস্ট করে? বৃষ্টির মাঝে হুট করে পেছন থেকে ভেসে আসা এক রিনটিনের নারী কণ্ঠ শুনতে পেয়ে পিছনে চাইলেন তাসকিন ভাই। দেখলেন গ্রুপের সবচেয়ে চুপচাপ নীল চোখের মেয়েটা তার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে চেয়ে আছে। তাসকিন ভাই কিছুক্ষণ অবাক নজরে মেয়েটাকে পরখ করলো, কিঞ্চিত হাসি উপহার দিয়ে জানালেন, আই ডোন্ট নো। যেহেতু তাসকিন ভাইয়ের কথায় সবাই মোটামুটি স্তব্ধ, তাই এই পর্যায়ে জিসান তাড়াহুড়ো করে উঠে যেতে যেতে বলল, আকাশ কালো করেছে, ঝড় আসতে চলেছে, আমাদের যত দ্রুত সম্ভব নিচে পৌঁছাতে হবে। জিসানের কথার পাশে মিনা অসহায় স্বরে বলল, সে যতই তাড়াহুড়ো করো না কেন, এই পিচ্ছিল পাহাড় বেয়ে নামতে নামতে মিনিমাম 2-3 ঘন্টা তো লাগবেই। তার মানে আমরা ঝড়ের কবলে পড়বো নিশ্চিত। ওদের কথার মাঝে তাসকিন ভাইও এবার শরীরে ক্লান্তি ঝরিয়ে উঠে দাঁড়ালেন। অতঃপর তাড়াহুড়ো করে ক্লাইম্বিং এর সরঞ্জামগুলো হাতে তুলে নিয়ে বললেন, লেটস গো গাইজ, এখানে আর অপেক্ষা করাটা ঠিক হবে না। সবাই যখন একে একে সাবধানে সরু পাথরের স্তরগুলো বেয়ে নেমে যাচ্ছিল, ঈশানী তখনও সবার পেছনে। তাই জিসান নামতে নামতে ঈশানীকে উদ্দেশ্য করে বলে উঠল, হাত ধরবো? এতক্ষণে প্রকাণ্ড ঝড় শুরু হয়ে গিয়েছে, যে যার সুবিধা মতো নেমে যাচ্ছে। ঈশানী সবার পেছনে ওঠার সময় যতটা না সহজে মনে হয়েছে, নামার সময় তার চেয়েও দ্বিগুণ ভয় করছে ওর। ভুলবশত নিচের দিকে চাইলে কেমন কলিজা শুকিয়ে আসছে। এমতো অবস্থায় জিসানের আচানক প্রশ্নে ঈশানী চোখ দিয়ে কিছু একটা ইশারা করে জবাব দিল, তোর পায়ের নিচের পাথরটা কাঁপছে, চেয়ে দেখ। ঈশানীর কথা মতো জিসান চেয়ে দেখলো সত্যি তো পাথরটা ভীষণ কাঁপছে, এক্ষুনি গড়িয়ে পড়লো বলে। তাই এবার আর কোনো দিকে খেয়াল করলো না জিসান, বরং তাড়াহুড়ো করে সুবিধা মতো নিচে নেমে যেতে লাগলো আপন গতিতে। কিন্তু জিসানকে সাবধান করতে গিয়ে এই ঝড় তুফানের মাঝে কখন যে ঈশানী নিজেই ভুল পাথরে পা দিয়ে পিচ্ছিলকে সোজা পাহাড়ের উল্টো দিকে গড়িয়ে পড়েছে, সেই হদিস আর কেউই রাখেনি। পড়ে যাওয়ার সময় শরীরের সর্বশক্তি প্রয়োগ করে চিৎকার দিয়ে উঠেছিল ঈশানী, কিন্তু প্রচণ্ড জোরে বাজ পড়ার আওয়াজে সেই চিৎকার কারোরই কর্ণঘোর অবধি পৌঁছায়নি তখন। আর না তো কেউ খেয়াল করেছে যে ওদের মাঝে একজন সদস্য উধাও। খেয়াল করবেই বা কী করে? একে তো পাহাড়ি এলাকা, সন্ধ্যা গড়িয়ে রাত নেমে আসছে, তার উপর তুমুল বর্ষণে সবাই তাড়াহুড়ো করে নিচে নামায় ব্যস্ত। অগত্যা যে যার প্রাণ হাতে নিয়ে ঈশানীকে ছাড়াই পর্বতের চূড়া থেকে ধীরে ধীরে সমতলের দিকে নেমে গেল সবাই। আর সেই ভীত হরিণী স্বল্পভাষী নীল চোখের মেয়েটা গড়িয়ে পড়ে গেল পাহাড়ের একেবারেই খাদে, খাগড়াছড়ি সেই নিষিদ্ধ জঙ্গলের ধূরগোড়ায়। গোধূলিবেলা পেরিয়ে সন্ধ্যা রাতের পর্দা টেনে দিয়েছে দিবালোক। ধূসর মেঘে ছে আছে বিস্তৃত আকাশ, যেন এক ঝাঁক বুনো মহিষের পাল। ঝড় থেমেছে বহুক্ষণ, তাও ঈশান কোণে মেঘ গুড়গুড় করছে। আষাঢ়িয়া মৌসুম তার বসনের তাণ্ডবেই এখনো ইতি টানেনি, তা বেশ ভালো মতোই ঠাড় করা যাচ্ছে। স্যাঁতস্যাঁতে নির্জন গহীন বনে
পাখিদের ঘরে ফেরার ঢল। আশেপাশের কোনো এক নর্দমা থেকে ভেসে আসছে কোলাম্যাঙের খ্যাঙর খ্যাঙর খ্যাং আওয়াজ। ওদিকে পাখিদের কিচিরমিচির আওয়াজে কানের পর্দায় তালা লেগে যাওয়ার উপক্রম। এমতো অবস্থা অদূরে একটা বিকট আওয়াজে মুহূর্তের মধ্যে সবকিছু কেমন থমকে গেল। নিরে ফেরার আনন্দে বিমোহিত বন্য পাখিরা আওয়াজ বন্ধ করে জানা ছাপড়ে যতদূর সম্ভব ঝাঁকে ঝাঁকে উড়ে পালিয়ে গেল। শব্দটা এতটাই বিকট ছিল যে পাহাড়ের এক কোণে অবচেতন হয়ে পড়ে থাকা ঈশানীয় আচমকা উত্তেজনা চোখ খুলে ফেলল চাষ করে। তবে চোখ খুলে সামনের দিকে আর দৃষ্টিপাত করতে পারল না মেয়েটা, কারণ ইতিমধ্যে ওর দৃষ্টি বরাবর টর্চের তীক্ষ্ণ আলো জ্বালিয়ে দাঁড়িয়ে আছে লম্বা মতো কেউ।